হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এটা নিয়ে। দীর্ঘ 34 বছর পর আমাদের দেশে ন্যাশনাল এডুকেশন পলিসিতে চেঞ্জ আনা হলো এবং এটাকে বলা হচ্ছে একটা র্যাপিড চেঞ্জ। আমাদের যে প্রথম এডুকেশন পলিসিটা হয় 1968-এ, তখন প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী, তারপর 1986 রাজীব গান্ধী এবং বর্তমানে 2020-তে যে এডুকেশন পলিসিটা তৈরি হলো এখন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। 1992-তে কিছুটা পরিবর্তন হয়েছিল, কিন্তু ওটাকে একটা হ্যাবক পরিবর্তন বলা যায় না। কিন্তু বর্তমানে এই যে রিসেন্ট এনপিইটা প্রকাশ হয়েছে, এখানে এডুকেশনের র্যাপিড চেঞ্জ আনা হয়েছে, মানে আগের সাথে কোনো মিল প্রায় নেই বললেই চলে। কিন্তু এটা নিয়ে অনেক বিতর্ক আছে, পক্ষে বিপক্ষে মত আছে, কিন্তু আমরা ওই সব বিষয়ে যাব না। আমাদের কাজ কি, পলিসিটা কি সেটার গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা। এটা এমনই একটা বিষয়, এটা আমাদের সমাজের সর্বস্তরের সবার জানা উচিত। যে কোনো সচেতন নাগরিকের ন্যাশনাল এডুকেশন পলিসি কি সবার জানা উচিত। তাই চলো শুরু করা যাক। আমরা এটার একদম প্রথম থেকে আমি 60 পাতা পুরোটাই পড়েছি। আমি তোমাদের কাছে এর যে মেন পয়েন্টগুলো আমার মনে হয়েছে সেগুলো তোমাদের কাছে রাখবো, তারপরে তোমরা বিচার করো ন্যাশনাল এডুকেশন পলিসিটা কেমন। আমি যেটা এডুকেশন পলিসিতে গুরুত্বপূর্ণ দিক সেই নিয়েই আলোচনা করব। বর্তমান যে এডুকেশন পলিসিটা তৈরি হয়েছে, ওনার হেড হচ্ছেন কস্তুরী রঞ্জন। উনি একজন ইসরোর সায়েন্টিস্ট ছিলেন। উনি 1994 থেকে 2003 পর্যন্ত ইসরোর হেড ছিলেন। ইসরো আমরা সবাই জানি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা বেঙ্গালুরুতে অবস্থিত, ভারতের সর্বশ্রেষ্ঠ সায়েন্টিফিক রিসার্চ কেন্দ্র। এবং বর্তমানে উনি রাজস্থান সেন্ট্রাল ইউনিভার্সিটির চ্যান্সেলর। এর আগে উনি জেএনইউ বা জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন। তাহলে যিনি আমাদের এডুকেশন পলিসিটার হেড, তার সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের একটা ধারণা হয়ে গেছে উনি কত কোয়ালিফাইড লোক। ক্লিয়ার? তাহলে ওনার একটু ডিটেলস আমাদের জেনে রাখা দরকার। এবারে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে জানতে শুরু করি। এখানে প্রথমেই একটা জিনিস দেখতে হবে, দীর্ঘ 34 বছর লাগলো একটা ন্যাশনাল এডুকেশন পলিসিকে চেঞ্জ করতে। এখানে এডুকেশনের র্যাপিড চেঞ্জের কথা বলা হয়েছে। এখানে প্রথমেই ভূমিকাতেই কি বলা হয়েছে যে আমাদের যে যুব সম্প্রদায় বা ইউথ, সেটা আগামী দশকে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ যুব সম্প্রদায় হতে চলেছে। আর এই দেশের ডেভেলপমেন্ট নির্ভর করে কাদের ওপর? এই যুব সম্প্রদায়ের ওপর। যুব সম্প্রদায় যত ভালোভাবে শিক্ষিত হবে, যত উন্নত শিক্ষায় শিক্ষিত হবে, তত দেশকে আমরা আরও বেশি ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারবো। তাই এখানে প্রথমেই ওই যুবক সম্প্রদায়ের উন্নতি করার বিষয়ে জোর দেওয়া হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসিতে। এখানে যুবক সম্প্রদায়ের উন্নতির জন্য বিভিন্ন রকম এডুকেশন পলিসির কথা বলা হয়েছে, সেটা আমরা পরে আসব। এই সব জিনিসগুলো কেন বলা হয়েছে? কারণ যত আমাদের যুবক সম্প্রদায় উন্নত হবে, তত আমাদের সামাজিক ন্যায়, অর্থনৈতিক প্রগতি, বৈজ্ঞানিক যেসব গবেষণার প্রগতি, এছাড়াও সামাজিক প্রগতি ঘটবে, সাংস্কৃতিক ঐক্য আসবে, জাতীয় ঐক্য আসবে, সংস্কৃতির সংরক্ষণ হবে। জাতীয় ঐক্যকে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসিতে একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। কেন হয়েছে? কারণ আমরা কি জানি, আমাদের দেশ বিভিন্ন ভাষাভাষী সম্প্রদায়ের দেশ, তাই জন্যে ইউনিটি ইন ডাইভার্সিটিকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে এখানে কি বলা হচ্ছে, বর্তমান পৃথিবীতে জ্ঞানের প্রগতি খুব দ্রুততার সাথে হচ্ছে এবং এই দ্রুততার সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। সেই উদ্দেশ্যেই এই এডুকেশন পলিসিটাকে তৈরি করা হয়েছে। কারণ এখানে দেখা যাচ্ছে এই এডুকেশন পলিসিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে।
এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কিল্ড লেবার, আনস্কিল্ড লেবার দুটোতেই তৈরিতে সক্ষম হবে। তাহলে জানা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কিছুই নয়, মেশিন লার্নিং। মেশিন লার্নিং কি? ধরো তুমি যত তাড়াতাড়ি একটা ক্যালকুলেশন করতে পারবে, তার দ্বিগুণ গতিতে ক্যালকুলেশন কে করে দেবে? ক্যালকুলেটর। তাই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা প্রযুক্তির উন্নতি আগামী দশকে যে জায়গায় পৌঁছবে, সেখানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে গুরুত্ব দিতেই হবে। সোজা বাংলায় ভাষায় বললে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? মানুষ একটা মেশিন তৈরি করে দেবে, সেই মেশিনটাকে এমনভাবে ফাংশন করা হবে যাতে সেই মেশিন দিয়েই মানুষের যেসব কাজ সেই মেশিনও করে দিতে পারে। ক্লিয়ার? এছাড়াও বলা হচ্ছে ভারতকে এক উন্নত থেকে উন্নততর কান্ট্রি হিসাবে উঠে আসতে হলে কিছু দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে আরও নজর দিতে হবে। সেটা কি? অল্টারনেটিভ এনার্জি আর ওয়াটার ক্রাইসিস। অল্টারনেটিভ এনার্জি মানে কি? বিভিন্ন আমরা কি জানি, এখন কয়লাতে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেটাকে আমরা সৌরশক্তিতে উৎপাদন করতে পারি, জল থেকে উৎপাদন করতে পারি। এছাড়া কি? ওয়াটার ক্রাইসিস। যেন ওয়াটার ক্রাইসিসটা না থাকে সেটাও এখানে বলা হয়েছে। এটাকে নিজেদের মতো করে সমস্যার সমাধান করতে হবে। এটা এডুকেশন পলিসিতে কেন বলা হয়েছে? কারণ আমরা যত সচেতন হব, আমরা যত উন্নত হব, ততই কিন্তু আমরা এই সব সমাধান করতে পারবো। তাই পরবর্তী স্টেপেই বলা হচ্ছে পরবর্তী প্রজন্মকে আমাদের প্রবলেম সলভিং মেথডে পড়ানোর কথা। প্রবলেম সলভিং মেথড কি? সে নিজের সমস্যা নিজেই সমাধান করতে সে সমর্থ হবে। ধরো তোমাদের কোনো সমস্যা হচ্ছে, তুমি সেই সমস্যার জন্যে এর হেল্প চাইছো, তার হেল্প চাইছো, কিন্তু এখানের এডুকেশন সিস্টেমটাকেই এমনভাবে তৈরি করার কথা বলা হয়েছে যাতে প্রত্যেকটা স্টুডেন্টের একটা প্রবলেম সলভিং অ্যাটিটিউড গড়ে ওঠে, যাতে তারা সমস্যার সমাধান করতে শেখে। সমস্যার সমাধান করতে শিখলে আর একটা কী জিনিস হবে? তাদের ইনোভেটিভ চিন্তা আসবে। ইনোভেটিভ চিন্তা আসলে তারা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করবে। এক্সপেরিমেন্ট করার ফলে আমাদের স্কিল্ড লেবার আর আনস্কিল্ড লেবার তারা বিভিন্ন রকম কাজকর্মে নিজেদের নিযুক্ত রাখবে, তারা বিভিন্ন রকম ইনোভেশন করবে, এক্সপেরিমেন্ট করবে। তাহলে আমাদের দেশের অ্যাডভান্সমেন্ট বা ডেভেলপমেন্ট আরও দ্রুত হবে। এটা খুবই ভালো পদক্ষেপ, আমরা তো স্বপ্ন দেখতেই পারি। এরপরেই এডুকেশন সিস্টেমে কি বলা হচ্ছে যে আর্থসামাজিক দিক থেকে যেন কোনো প্রতিকূল পরিবেশ না আসে যে কোনো স্টুডেন্টের। তার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন এডুকেশন সিস্টেমটাকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে তার অর্থনৈতিক দিক থেকে যে কোনো রকম সমস্যা আসলেও সে যেন তার লক্ষ্যে অবিচল থাকে, তার যেন শিক্ষার ঘাটতি না হয়, সে যেন প্রপার শিক্ষা পায়। এই জন্য ড্রপ আউটকে এই এডুকেশন পলিসিতে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ আমরা কি জানি, আমাদের দেশে ড্রপ আউট একটা খুবই বড় সমস্যা। এখানে কম বয়সের ছেলেরা স্কুল ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে ঢুকে যায়। এই ড্রপ আউটকে আমাদের রোধ করতেই হবে উন্নততর ভারত গড়তে গেলে। কারণ একজন শিক্ষা পাবে আর একজন অশিক্ষার আলোয় ডুবে যাবে, এটা হতে পারে না। তাই এখানে বলা হয়েছে অর্থসামাজিক দিক থেকে যতই সমস্যা আসুক, সে যেন কোনোভাবেই তার শিক্ষা ব্যাঘাত না ঘটে। ড্রপ আউটকে এখানে খুব ভালোভাবে জোর দেওয়া হয়েছে যেন ড্রপ আউটকে আমরা একদম কমিয়ে আনতে পারি। ওই বললাম, স্বপ্ন দেখতে ক্ষতি নেই, স্বপ্ন দেখলে তবেই সেটা সফল হবে। আমরা যদি স্বপ্ন না দেখি তাহলে স্বপ্নটা সফল হবে কি করে? তাছাড়াও এখানে যাতে একটা স্টুডেন্টদের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে সেটার ওপরে জোর দেওয়া হয়েছে, যাতে তারা মানুষের মতো মানুষ হতে পারে। এখানে এরপরেই বলা হচ্ছে যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা এক উজ্জ্বলময় শিক্ষা ব্যবস্থার নিদর্শন রেখে গেছে। এর আগে অনেক বছর আগে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে অনেক দেশ বিদেশ থেকে স্টুডেন্টরা পড়াশোনা করতে আসতো। এখন আমরা কি দেখছি যে আমরা কেউ অক্সফোর্ডে চলে যাচ্ছি, কেউ কেমব্রিজে চলে যাচ্ছি। কিন্তু সেই গৌরবময় দিন যাতে ফিরে আসে, এখানে
সেই এডুকেশন পলিসিতে সেই ব্যাপারটার উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এটাকে একটা র্যাপিড চেঞ্জ আনা হয়েছে, যাতে করে আমরা আমাদের যে হারিয়ে যাওয়া যে গৌরব সেটা আরও ভালোভাবে ফিরে পেতে পারি। কারণ আমরা কি দেখেছি, এক সময় সুশ্রুত, আর্যভট্ট, চাণক্য, পতঞ্জলি, বিক্রমাচার্য প্রভৃতি জ্ঞানীগুণী ব্যক্তি তাদের জ্ঞানের বিভিন্ন নিদর্শন আমাদের এখানে রেখে গেছে। তাই তাদেরকে এখানে উদাহরণ হিসাবে তুলে দেওয়া হয়েছে, যাতে আমরা আমাদের সেই গৌরবময় দিন আবারও নতুন করে ফিরে পেতে পারি। এই নয় যে সেখানে যেটাই হতো আমাদেরও সেইটাই ফলো করতে হবে। আমাদেরকে তখনকারের মতো ওই সব বিশ্ববিদ্যালয়গুলিতে যেভাবে উন্নত শিক্ষার প্রসার ঘটেছিল, এখনকার দিনে এখনকার মতো করে সেই রকম উন্নত শিক্ষা ব্যবস্থার পরিচালন হওয়াটা খুবই দরকার। কারণ উন্নত শিক্ষা ব্যবস্থা এমনই একটা জিনিস যেটা শুধুমাত্র সমাজকে উন্নত করবে তা নয়, একটা গোটা দেশকে উন্নত করবে, গোটা পৃথিবীর কাছে দেশের মাথা উজ্জ্বল করবে। এই এডুকেশন পলিসি যদি আমাদের ফলপ্রসূ করতে হয় বা যদি এটাকে আমাদের সাকসেসফুল করতে হয়, এর পিছনে অবদান কাদের থাকবে? অবদান থাকবে শিক্ষকদের। তাই এই এডুকেশন পলিসিতে কি বলা হয়েছে, শিক্ষকদের গৌরবময় দিন ফিরিয়ে আনতে হবে, শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে হবে, শিক্ষকদের জীবিকাকে সম্মান করতে হবে। শুধু তাই নয়, শিক্ষকদেরও একটা কর্তব্য থেকে যায়, যাতে তারা এই সমাজ গড়ার কারিগর হিসাবে তাদের নিজেদের যে জ্ঞান, নিজেদের যে চিন্তাধারা, নিজেদের যে পড়াশোনার দক্ষতা সেটা স্টুডেন্টদের মধ্যে প্রেরণ করেন। কারণ একটা শিক্ষকই পারে একটা সমাজকে উন্নত করতে। কেন? কারণ একটা শিক্ষকই সেই সমাজের যুব সম্প্রদায়কে শিক্ষাদান করবে। সে যেমনভাবে শিক্ষাদান করবে, যত উন্নত শিক্ষাদান করবে, যত ভালোভাবে তাকে শিক্ষাদান করবে, ততই আমাদের যুব সম্প্রদায় খুব ভালোভাবে শিক্ষায় শিক্ষিত হবে এবং সাথে সাথে আমাদের দেশের নাম উজ্জ্বল হবে, আমাদের দেশ ডেভেলপড হবে। সাথে সাথে শিক্ষকদের ভূমিকাও এই এডুকেশন পলিসিতে এক গুরুত্বপূর্ণ পর্যায়ে হতে চলেছে। কারণ এই এডুকেশন পলিসির সফলতা অসফলতা নির্ভর করবে, একটা বড় অংশে নির্ভর করবে শিক্ষকদের ওপর। শিক্ষকরা কীরকমভাবে এই এডুকেশন পলিসি অনুযায়ী স্টুডেন্টদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারছে। এই হচ্ছে ভূমিকা। এরপরে আমরা আলোচনা করব স্কুল এডুকেশন আর হায়ার এডুকেশনে কীভাবে, কোন মেথডে, কীরকমভাবে সিস্টেমে পড়ানো হবে সেই জিনিসটা নিয়ে এখনই আমরা আলোচনা করব। আমাদের এই যে শিক্ষা ব্যবস্থাকে উন্নত মানের করে তোলার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে মূলত দুভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে স্কুল এডুকেশন, দুই হচ্ছে হায়ার এডুকেশন। প্রথমেই আসছে আমাদের স্কুল এডুকেশন। স্কুল এডুকেশনের স্ট্রাকচারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 5+3+3+4 মানে 5 বছর +3 বছর +3 বছর +4 বছর। এখানে প্রথমেই আসছে ফাউন্ডেশনাল স্টেজ, সেটা হচ্ছে 3 থেকে 8 বছর পর্যন্ত। প্রিপারেটরি স্টেজ, এটা হচ্ছে 8 থেকে 11 বছর বয়স পর্যন্ত। মিডিল স্টেজ, এটা হচ্ছে 11 থেকে 14 বছর বয়স পর্যন্ত। সেকেন্ডারি স্টেজ 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত। এই 4টে স্ট্রাকচারে স্কুল এডুকেশনকে ভাগ করা হয়েছে। তাহলে প্রথমেই দেখা যাক আমাদের ফাউন্ডেশনাল স্টেজ। ফাউন্ডেশনাল স্টেজ হচ্ছে 3 থেকে 8 বছর বয়স পর্যন্ত। এই ফাউন্ডেশনাল স্টেজে আর্লি চাইল্ডহুড কেয়ারকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। কেন গুরুত্ব দেওয়া হয়েছে? প্রথম 6 বছরকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ একটা স্টাডিতে দেখা যাচ্ছে প্রথম 6 বছরের মধ্যে একটা শিশুর মস্তিষ্কের বিকাশ 85% হয়ে যায়। ভাবতে পারছো, একটা শিশুর মস্তিষ্কের বিকাশ 85% পর্যন্ত সম্পূর্ণ হয়ে যায়। তাই এই এডুকেশন পলিসিতে এই প্রথম যে 6 বছর এডুকেশনের ফাউন্ডেশনাল স্টেজের, সেখানে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে 3 থেকে 6 বছরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে বা প্রি স্কুলগুলোতে। তাই জন্যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে যাতে উন্নত মানের করা যায়, সেই জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়ার কথা এই এডুকেশন পলিসিতে বলা হয়েছে। এই অঙ্গনওয়াড়ি ক্লাস শেষ করে তারা যাবে 6 থেকে 8 বছর বয়সে তারা যাবে ক্লাস 1 আর 2তে। এই
3 থেকে 8 বছর বয়সের মধ্যে দেখতে হবে একটা শিশুর, যাতে সম্পূর্ণ মস্তিষ্কের বিকাশটাকে ভালোভাবে করা যায়। এখানে তাদের পড়াশোনাটা প্লে বেসড পড়াশোনা হবে। এখানে তাদের কোনো টেক্সট বই পড়ানো হবে না, পুরোটাই খেলাধুলার মাধ্যমে হবে। তাই যাতে তারা এই বয়সের মধ্যে তাদের অ্যালফাবেট, কাউন্টিং, পেন্টিং, নাম্বার, পাজেল সলভিং এবং লজিক্যাল একটা থিঙ্কিং, এইগুলো গড়ে তোলার উপরে এই স্টেজটাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কারণ তার ফাউন্ডেশন যত মজবুত হবে, সে তত বেশি উন্নত মানের মস্তিষ্ক নিয়ে পরবর্তী স্টেপগুলোতে এগোতে থাকবে। তাই প্রথম ফাউন্ডেশনাল স্টেজকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই জন্য এখানে বলা হয়েছে স্টুডেন্টকে কোনো টেক্সট বই পড়ানোর দরকার নেই। এখানে প্লে ওয়ে মেথডের মাধ্যমে তার মস্তিষ্কের সর্বাঙ্গীন বিকাশ করা, তার যাতে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপড হয়। এইবারে আমাদের আসছে প্রিপারেটরি স্টেজ। এটা কোন কোন ক্লাসকে কভার করবে? 3, 4, 5 এই 3টে ক্লাসকে কভার করবে প্রিপারেটরি স্টেজ। এখানে আমরা ফাউন্ডেশনাল স্টেজ থেকে যাচ্ছি প্রিপারেটরি স্টেজে, যেখানে গিয়ে আমাদের পরিচয় ঘটবে টেক্সট বইয়ের সাথে। এর আগের ফাউন্ডেশনাল স্টেজে আমি কি বললাম, ওখানে আমরা প্লেওয়ে মেথডে পড়েছি। এখানে আমাদের পরিচয় হবে টেক্সট বইয়ের সাথে, মানে স্টুডেন্টদের পরিচয় হবে টেক্সট বইয়ের সাথে। এই স্টেজে শিশুকে রিডিং, রাইটিং, স্পিকিং, ফিজিক্যাল এডুকেশন, আর্ট, সায়েন্স, ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স এর বুনিয়াদী শিক্ষায় শিক্ষিত করা হবে, যাতে এই সব বিষয়ে তার একটা বেস তৈরি হয়। ক্লিয়ার? তারপরে আসছে আমাদের মিডিল স্টেজ। প্রিপারেটরি স্টেজ পেরিয়ে আমরা পৌঁছালাম মিডিল স্টেজে। এখানে কভার করবে 11 থেকে 14 বছর বয়স পর্যন্ত। এবং কোন কোন ক্লাস এখানে কভার করবে? ক্লাস 6, 7, 8। এই প্রিপারেটরি স্টেজে স্টুডেন্টদের আর্টস, ম্যাথামেটিক্স, সায়েন্স, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স প্রভৃতি ধারণা তাদেরকে একটা বেস তৈরি করে দেওয়া হবে স্পেসিফিক টিচারের দ্বারা, যাতে তাদের একটা খুব শক্ত ভিত তৈরি হয়ে যায় এই ক্লাসগুলোতে। ক্লিয়ার? এরপরে মিডিল স্টেজ পেরিয়ে স্টুডেন্টরা আসবে সেকেন্ডারি স্টেজ, সেটা হচ্ছে 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত। এখানে কোন কোন ক্লাস কভার করবে? 9, 10, 11, 12। ক্লিয়ার? এখানে এই 4টে ক্লাস কভার করবে। এই স্টেজে 9 থেকে 12 ক্লাস পর্যন্ত স্টুডেন্টদের প্রত্যেকটা বিষয়ে ইন ডেপথ নলেজ দেওয়া হবে এবং তারা কতটা শিখতে পারছে সেই সব শেখার অ্যাসেসমেন্ট করা হবে, খুব ঘন ঘন অ্যাসেসমেন্ট করা হবে। এবং এই 9 to 12 থেকে 12 পর্যন্ত স্তরকে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দিয়ে শেখানো হবে। তার মানে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কথার অর্থ হচ্ছে এখানে স্টুডেন্টকে তার পছন্দ মতো সাবজেক্ট চয়েস করার পারমিশন দেওয়া হবে, সে তার ইচ্ছা মতো সাবজেক্ট চয়েস করে পড়তে পারে। আগে আমাদের কি হতো, কেউ আর্টস পড়ছে, কেউ সায়েন্স পড়ছে, কেউ কমার্স পড়ছে, কিন্তু সেটা আর থাকছে না। একটা স্টুডেন্ট সে হিস্ট্রিও পড়তে পারে, সে ম্যাথামেটিক্সও পড়তে পারে, সে কেমিস্ট্রিও পড়তে পারে, সে পলিটিক্যাল সায়েন্সও পড়তে পারে। তাই 9 to 12কে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, যেখানে একটা স্টুডেন্ট সমস্ত রকম বিষয়কে তার পছন্দ মতো পড়তে পারবে। উপরের এই 4টি স্টেজের ভূমিকা হলো গুরুত্ব হলো একটা স্টুডেন্টকে শিখনী শক্তিকে ম্যাক্সিমাম লেভেলে উন্নত করা, যাতে তারা ভবিষ্যৎ জীবনে একটা মানুষের মতো মানুষ হতে পারে। ক্লিয়ার? তাহলে এই 4টে স্টেজ সম্পর্কে আমাদের এই ধারণাটা ক্লিয়ার থাকা দরকার। এই তো গেল আমরা যে স্ট্রাকচারটা করলাম তার কথা। এইবারে এই যে আমরা স্ট্রাকচারটা করলাম, আমরা একটা স্টুডেন্টকে অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন করব কি করে, একটা স্টুডেন্টের মূল্যায়ন করব কি করে। এখানে বলা হয়েছে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে বা মূল্যায়নের ক্ষেত্রে আগে আমাদের শিক্ষা ব্যবস্থা মুখস্থ নির্ভর এবং লেখার নির্ভর হওয়ার জন্যে আমরা বেশিরভাগ সময় প্রত্যেকটা জিনিস মুখস্থ করতে চাইতাম। কিন্তু বর্তমান শিক্ষা পলিসিতে অ্যানালিটিক্যাল পাওয়ার, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, স্কিল ডেভেলপমেন্ট এই সব বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, যাতে তাকে শুধু মুখস্থ করলেই হবে না, সে একটা বিষয় কতটা ভালো বুঝতে পারলো, সেই বিষয় সম্পর্কে তার কতটা ক্ল্যারিটি তৈরি হলো, এখানে সেই সবেরও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এখানে বলা হয়েছে আগে আমাদের যে বোর্ড এক্সাম আর এন্ট্রান্স এক্সামগুলো ছিল, সেখানে মুখস্থ নির্ভর হওয়ার জন্য আমাদের
বিভিন্ন প্রাইভেট যেখানে আমরা কোচিং পড়তে যেতাম ওখানের রমরমা অনেকটাই বেড়ে চলেছে। কিন্তু এখানে বর্তমান এডুকেশন পলিসিতে বলা হয়েছে একটা স্টুডেন্ট যত বেশি স্কুলে ক্লাস করবে তত তার অ্যানালিটিক্যাল পাওয়ার বেশি হবে, কারণ এরমভাবেই এডুকেশন সিস্টেমটাকে তৈরি করা হচ্ছে যাতে সে স্কুল থেকেই যাবতীয় তার পড়াশোনা ভালোভাবেই শেষ করতে পারে, তার যেন টিউশন নির্ভর হতে না হয়। এই জন্য এই এডুকেশন পলিসিতে একটা গুরুত্বপূর্ণ স্টেপ তার নিজের পড়ার দক্ষতা এবং নিজের অ্যানালিটিক্যাল থিঙ্কিং স্কিল ডেভেলপমেন্টের উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে। সেখানে অবশ্যই স্কুল টিচারদের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগে আমরা দেখতাম বিভিন্ন বোর্ড এক্সামে আমাদের এমসিকিউটা বেশি চলছে, কিন্তু বর্তমান এডুকেশন পলিসিতে বলা হয়েছে এমসিকিউ ডেসক্রিপটিভ দুটোই থাকবে, যেখানে তাদের অ্যানালিটিক্যাল পাওয়ার যাচাই করার জন্যে তাদের লেখানি ক্ষমতাও যাচাই করা দরকার। তাই জন্য এখানে ডেসক্রিপটিভ রাখা হয়েছে যাতে সে কতটা ভালো লেখায় দক্ষ হয়েছে সেটাও জানার জন্যে। তাই এই এডুকেশন পলিসিতে ইভ্যালুয়েশন সিস্টেমকেও ব্যাপক হারে পরিবর্তন করা হয়েছে। এই স্ট্রাকচারকে আরও উন্নততর করার জন্যে এখানে প্রত্যেকটা স্কুলগুলোতে স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে, কারণ আমাদের টেকনোলজি যেভাবে এগোচ্ছে এটাই স্মার্ট ক্লাসরুম তৈরি করার সবথেকে আদর্শ সময়। তাই এখানে প্রত্যেকটা ক্লাসরুমকে অনলাইন বিভিন্ন রিসোর্সেস রেডি করার জন্য এখানে বলা হয়েছে, যদিও সেটা সরকার কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেটা সরকারের বিষয়, তবু এটা ভালো পদক্ষেপ। এছাড়াও প্রত্যেকটা এডুকেশন সিস্টেমকে বা সিলেবাসকে এমনভাবে সাজানো হবে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট অলিম্পিয়াডের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নিজের প্রতিভা দেখাতে পারে সেই ব্যবস্থা করা হবে, এবং তারা যে অলিম্পিয়াডে সার্টিফিকেট পাবে সেগুলো পরবর্তীকালে বিভিন্ন ইনস্টিটিউশন যেমন আইআইটি, নিট এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে অ্যাডমিশনের ক্ষেত্রে ওই অলিম্পিয়াডের সার্টিফিকেটকে গুরুত্ব দেওয়া হবে। উন্নততর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই সমাজ গড়ার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাকে এই এডুকেশন পলিসিতে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ একটা শিক্ষকই পারে সমাজকে দাঁড় করাতে, সমাজকে উন্নত করতে তার শিক্ষাদানের মাধ্যমে। একটা শিক্ষকই পারে হলিস্টিক ডেভেলপমেন্ট আনতে একটা স্টুডেন্টের মধ্যে। এই হলিস্টিক ডেভেলপমেন্ট মানে কি, একটা স্টুডেন্টের সাইকোলজিক্যাল, ইমোশনাল এবং ফিজিক্যাল এই সবকটারই যাতে ডেভেলপমেন্ট হয় সেটা দেখা। শিক্ষকরা যাতে যথাযথ মর্যাদা পায়, তারা তাদের কাজের জন্য যথাযথ পারিশ্রমিক পায় এবং তারা পড়াশোনার করানোর জন্যে যথোপযুক্ত পরিবেশ পান, তার জন্য এই এডুকেশন পলিসিতে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটা শিক্ষকের সেলফ ইমপ্রুভমেন্ট করার জন্যে বিভিন্ন সময় এখানে ওয়ার্কশপের কথা বলা হয়েছে। তার মানে একটা শিক্ষককে সেই গতানুগতিক ভাবধারায় পড়ে থাকলে হবে না, তাকেও আমাদের টেকনোলজি যেমন আপগ্রেড হচ্ছে, একটা শিক্ষকের শিক্ষার মানকেও প্রতিটা মুহূর্তে আপগ্রেড করার কথা এখানে বলা হয়েছে, যাতে শিক্ষক প্রতিটা মুহূর্তে নিজেকে আপডেট করতে পারে এবং বর্তমান যুগের সাথে নিজেকে উপযুক্ত করে সেইভাবে স্টুডেন্টদের শিক্ষাদান করতে পারে। তাই প্রতিটা শিক্ষকের মেরিট বেস অ্যাসেসমেন্ট করা হবে এবং তার পারফরমেন্স অনুযায়ী স্কুলে তার স্যালারি হাইক করা হবে এবং তার যথাযোগ্য সম্মানের ব্যবস্থা করা হবে, যাতে যে টিচার ভালো কাজ করবে, ভালো পড়াবে, ভালো নিজেকে আরও উন্নত করবে, তাকে যথাযোগ্য সম্মান দেওয়ার ব্যবস্থা এই এডুকেশন পলিসিতে করা হয়েছে। এই হলো আমাদের স্কুল এডুকেশনের ব্যাপারটা। এইবারে আমরা হায়ার এডুকেশন নিয়ে আলোচনা করব। এডুকেশন পলিসির দ্বিতীয় পর্যায়ে হায়ার এডুকেশনের কথা বলা হয়েছে। এখানে হায়ার এডুকেশনের কথা বলতে গিয়ে এখানে বলা হয়েছে যে বর্তমান পৃথিবী চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পথে এগোচ্ছে। তাই সেখানে যেরকম স্কিল, ক্রিয়েটিভ থিঙ্কিং, আউট অফ দ্য বক্স ইমাজিনেশন দরকার, এবং এই উদ্দেশ্যে আমাদের ছাত্র সমাজকে যাতে এইভাবে গড়ে তোলা যায়, গড়ে তোলা যায় তার উপর আমাদের এই হায়ার এডুকেশনের যে সিস্টেম তাকে
জোর দেওয়া হয়েছে। তাহলে দেখা যাক একটু হায়ার এডুকেশন সিস্টেমটাকে। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, আমরা যে আগে অনার্স পড়তাম বা কেউ গ্র্যাজুয়েট হতো ডিগ্রি কোর্স, সেটাকেই এখানে একটু মডিফাই করা হয়েছে। কীরকমভাবে? আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম হবে 3 বছর বা 4 বছর। এই যে 3 বছর বা 4 বছর, এটাকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়েছে। যেমন কেউ যদি চাকরি করতে চায় তাকে 3 বছরের কোর্স করতে হবে, কেউ যদি রিসার্চ করতে চায় আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের পরে তাকে 4 বছরের ডিগ্রি কোর্স করতে হবে। এখানে মাল্টি এক্সিট অপশান রাখা হয়েছে। মাল্টি এক্সিট অপশান মানে কেউ ধরো 1 বছর পরে ছেড়ে দিল, সে পাবে ডিপ্লোমা সার্টিফিকেট, কেউ 2 বছর পরে ছেড়ে দিল, সে পাবে অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট। এখানে এমফিলকে ডিসকন্টিনিউড করে দেওয়া হয়েছে, এমফিল প্রোগ্রাম এখানে তুলে দেওয়া হয়েছে, ভালো করে জেনে রাখো। এইগুলোর পর যে 3 বছর পড়লো সে একটা ডিগ্রি কোর্সের সার্টিফিকেট পেয়ে গেল, যে 4 বছর পড়লো সে ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট পেয়ে গেল। এই সার্টিফিকেট পাওয়ার পর তারা তাদের মতো করে তাদের কেরিয়ার গড়ে তুলবে। ক্লিয়ার? এই হচ্ছে মেন আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের স্কিম। এই পলিসিতে ভারতকে বিশ্ব শিক্ষার মানচিত্রে উন্নত করার কথা বলা হয়েছে, বিশ্বের সেরা এডুকেশন দেওয়ার কথা এখানে বলা হয়েছে। তাই জন্যে যাতে ভারতের যে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি কলেজ তারা যাতে বিদেশে ক্যাম্পাস খুলতে পারে এবং বিদেশের যে ভালো ভালো ইউনিভার্সিটি তারা এখানে এসে ক্যাম্পাস খুলতে পারে, তার ওপর এখানে জোর দেওয়া হয়েছে। এবং বিদেশি এবং দেশি যেসব সর্ববৃহৎ বা সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা যাতে মিলিতভাবে উন্নত গবেষণার পরিবেশ তৈরি করতে পারে, তার উপরেও এখানে জোর দেওয়া হয়েছে। কোনো মেধাবী ছাত্র যাতে হায়ার এডুকেশন থেকে বঞ্চিত না হয়, তার জন্য সব রকম যাতে ব্যবস্থা করা যায়, তাকে সব রকমের সহযোগিতা করা যায়, সেটারও ব্যবস্থা এই এডুকেশন পলিসিতে করা হয়েছে। উচ্চশিক্ষার গুরুত্বের জন্য, উচ্চশিক্ষার আরও মান উন্নয়নের জন্য কর্মদক্ষ, আত্মনির্ভর এবং আত্মশক্তিতে ভরপুর শিক্ষক মণ্ডলীর কথা এখানে বলা হয়েছে, যাতে যে সমস্ত শিক্ষক ইনোভেশন, ক্রিয়েটিভ থিঙ্কিং, নানা রকম নতুন ইনোভেশন তৈরি করতে পারে তার বিশেষ মর্যাদা দেওয়া হবে, তার দ্রুত স্যালারি হাইক করা হবে, তার প্রমোশন দ্রুত করা হবে। এর পরবর্তীকালে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে ভোকেশনাল এডুকেশনের ওপর। ভোকেশনাল এডুকেশনের ওপর গুরুত্ব দিতে গিয়ে এখানে বলা হয়েছে ইউএসএতে 52%, জার্মানিতে 75%, সাউথ কোরিয়াতে 96% ওয়ার্কফোর্স ফর্মাল ভোকেশনাল ট্রেনিং নিয়ে থাকে, যাদের বয়স 9 থেকে 24 বছর। আর সেখানে ভারতের পরিস্থিতি কি? মাত্র 5%, অনলি 5%। এটা খুবই ভালো পদক্ষেপ। এই যে আমাদের ঘাটতি ভোকেশনাল এডুকেশনের, এই ঘাটতিকে পূরণ করার জন্য, এই শর্টফলকে পূরণ করার জন্য আমাদের ভোকেশনাল এডুকেশনকে মেন স্ট্রিমে আনার ব্যবস্থা করা হচ্ছে, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট আত্মনির্ভর হতে পারে, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কিছু না কিছু স্কিল ডেভেলপ করা হয়, যাতে সে নিজের মতো করে নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারে। এছাড়াও ভোকেশনাল এডুকেশন ছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ দিক এখানে তুলে ধরা হয়েছে, সেখানে হচ্ছে অ্যাডাল্ট এডুকেশন। বয়স্কদের শিক্ষা দেওয়ার জন্য এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কথা বলা হয়েছে। বয়স্করা তাদের একটা বেসিক এডুকেশন দেওয়ার কথা এখানে বলা হয়েছে, যাতে তারা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজ, যেমন তারা বিভিন্ন ফর্ম ফিল আপের কাজ, ব্যাংকের কাজ নিজেরাই করতে পারে, তারা যাতে আত্মনির্ভরভাবে সেই কাজটাকে করতে পারে, সেই বিষয়েও এখানে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এটাও একটি খুবই ভালো পদক্ষেপ, কারণ আমাদের দেশের বিভিন্ন বয়স্ক লোকেরা যেখানে দেখা যায় কারোর কাছে হেল্প চায়, আমার এইটা ফর্ম ফিল আপ করে দাও, আমার ওইটাকে ব্যাংকের এই পেপার সাবমিট করে দাও, যাতে তাদের নিজের কাজ নিজেরা করতে পারে, সেখানেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা এই এডুকেশন পলিসিতে বলা হয়েছে। এই পলিসিতে সাশ্রয়ী এবং উচ্চ গুণমান সম্পন্ন শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। প্রত্যেকটা নাগরিক যাতে সাশ্রয়ী এবং উচ্চ গুণসম্পন্ন শিক্ষা পায় তার দিকে নজর দেওয়া হয়েছে। তার মানে কি, কম খরচে শিক্ষার ব্যবস্থা এখানে করা হয়েছে। তাই জন্য এখানে বলা হয়েছে দেশের জিডিপির 6% এই শিক্ষা খাতে খরচ করা হবে এই এডুকেশন পলিসি
অনুযায়ী। তার মধ্যে 2% যাবে রিসার্চ আর ইনোভেশন, মানে বিভিন্ন সায়েন্টিফিক ইনোভেশন তৈরি করা, টেকনোলজিক্যাল ইনোভেশন তৈরি করার কাজে 2% যাবে এই 6% থেকে। তাহলে এই হচ্ছে আমাদের মেন পলিসির মেন যে বিষয়বস্তু সেটাই। প্রত্যেক পলিসির বা যে কোনো কাজ, সেটা যে কোনো কাজ হতে পারে, সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু আমাদেরকে সবসময় দেখতে হবে নেগেটিভিটি যাতে না আসে। আমরা একটা দেশের এডুকেশন পলিসি যেটা পাস হয়েছে সেটা নিয়ে আমরা কোনো নেগেটিভ চিন্তাভাবনা করব না। কেন করব না? এই এডুকেশন পলিসি যেহেতু আমাদের সরকার করেছে, এটাই আমাদের ভবিষ্যৎ হতে চলেছে। তাই একটা এডুকেশন পলিসির সাফল্য এবং ব্যর্থতা নির্ভর করছে আমাদের দেশের অনেকটা নাগরিকদেরও উপর। তাই আমাদেরও কর্তব্য কোনো নেগেটিভিটি বা কোনো বিতর্কে না গিয়ে এই এডুকেশন পলিসিটাকে গ্রহণ করা এবং এই এডুকেশন পলিসিটাকে যাতে ভবিষ্যতে সাফল্যমণ্ডিত করা যায় তার চেষ্টা করা। আর এটা সফল হবে না ব্যর্থ হবে সেটা তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বলবে। এখন তো আমরা বলতে পারি না এটা সফল হবে না ব্যর্থ হবে। যেহেতু এটা নিয়ে অনেক বিতর্ক আছে, তবুও আমি বলছি একটা এডুকেশন পলিসি সেটা কে তৈরি করেছেন? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরোর সায়েন্টিস্ট তার হেড এবং বিভিন্ন উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষাবিদদের নিয়ে এই এডুকেশন সিস্টেমটা বা এই এডুকেশন পলিসিটা তৈরি হয়েছে। আমি তোমাদের কাছে এর যে মেন পয়েন্ট সেইগুলো তুলে ধরার চেষ্টা করলাম। এর মধ্যে তোমরা কোনটা মনে হতে পারে তোমাদের যে এই এডুকেশন পলিসিতে না থাকলেও ভালো হয়, এই এডুকেশন পলিসিতে এই দিকটা খারাপ, বা এই এডুকেশন পলিসির এই দিকগুলো খুবই ভালো, আশা করছি আমি তোমাদেরকে সেটা বলতে পেরেছি। এবার তোমরা বিচার করো এই এডুকেশন পলিসির কোনটা ভালো কোনটা খারাপ। তোমরা অবশ্যই মতামত দেবে এই এডুকেশন পলিসিটা তোমরা যেই জানলে শিখলে কেমন লাগলো। কারণ এই এডুকেশন পলিসিটা আমি পুরোটাই পড়েছি, ফার্স্ট টপ টু বটম 60 পাতা আমি পুরোটাই পড়েছি এবং আমার যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। এর সাফল্য ব্যর্থতা সেটা কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। তাই এর সাফল্য ব্যর্থতা কি হচ্ছে সেটার দিকে তো আমরা ভবিষ্যতে তাকিয়ে থাকবই। সে ছাড়াও নাগরিক হিসাবে আমাদের যাতে এডুকেশন সিস্টেম সাফল্যমণ্ডিত হয় সেটাও আমাদের দেখার কর্তব্য। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এই এডুকেশন পলিসিটাকে, আমার ব্যাখ্যাও কেমন লাগলো সেটাও বলবে। তাহলে আজ এই পর্যন্তই। এরপরে আমরা নতুন কোনো ক্লাসে চলে আসবো ইংলিশ গ্রামারের, যেটা আমাদের টপিক। যেহেতু এডুকেশন পলিসিটা এমনই একটা টপিক, সেটা গ্রামার হোক, হিস্ট্রি হোক, ইংলিশ, বায়োলজি, যে যার সাবজেক্ট হোক সবার জানা উচিত। তাই আমার মনে হয়েছিল এটা তোমাদের সামনে তুলে ধরা উচিত, তাই আমি তুলে ধরলাম। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।